ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের ফিজিক্সের প্রথম অধ্যায় স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী থেকে এখান থেকে যা অঙ্ক করাবো এখান থেকে পরীক্ষায় তোমরা প্রশ্ন দেখতে পাবে। এর বাইরে প্রশ্ন আসবে না। আজকে যে অঙ্কগুলো করাবো ফিজিক্সে তোমাদের এই স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী অধ্যায় থেকে যে অঙ্ক আজ করাবো এই প্রশ্নগুলো থেকেই তোমরা পরীক্ষাতে পাবে। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। চলো শুরু করি। দেখো প্রথমে দেখো তোমাদের যে চ্যাপ্টারটি আছে এখানে তোমরা প্রথমে আমি তোমাদের কিছু সূত্র অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমাদের মাত্র দুটি সূত্র আছে। এই দুটি সূত্র থেকেই যত অঙ্ক আছে সব অঙ্ক নেমে যাবে। কি কি সূত্রগুলো দেখো। একটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যার সূত্র, কি বটে না কিউ সমান এন। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আধান, এন মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, আর ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধান কত না 1.6 × 10⁻⁻⁻⁰। এই সূত্রটি তোমাদের এই সূত্রটি থেকে অনেক অঙ্ক হবে, তো এই সূত্রটি তোমরা লিখে নাও খাতায়। তারপরে সেকেন্ড সূত্রটি দেখো, এখানে তলমাত্রিক ঘনত্বের সূত্র সিগমা। এটা হচ্ছে সিগমা, সিগমা সমান কিউ বাই এ। কিউ মানে কি? কিউ সিগমা সমান, এখানে সিগমা সমান হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আধান, আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল। তো এই দুটো সূত্র তোমরা এই প্রাথমিক ঘটনাবলী তোমাদের প্রথম যে অধ্যায় এখান থেকে এই দুটি সূত্র করো, এই দুটি থেকে সমস্ত অঙ্ক হয়ে যাবে। আর কিছু তোমাদের জিনিস আমি এখানে বাইরে থেকে দিয়েছি, কারণ এটা তোমাদের অঙ্ক করতে অনেক কাজে লাগবে। কি না দেখো, এই কটা জিনিসের ক্ষেত্রফলের সূত্রগুলো তোমরা মনে রাখবে, কারণ এই অঙ্ক করতে এই সূত্রগুলো অনেক কাজে লাগবে। দেখো প্রথম সূত্র হচ্ছে গোলকের ক্ষেত্রফল। গোলকের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। গোলকের আয়তন, আয়তনের সূত্র কি? 4/3πr³। শঙ্কুর ক্ষেত্রফলের সূত্র কি? πr² + πrl। শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3πr²h। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। তো এই এখানে আমি যা যা লিখেছি তোমরা খাতায় লিখে নাও, কারণ যখন অঙ্ক করবে তখন দেখবে এগুলো অনেক কাজে লাগবে। তো তোমরা লিখে নাও, দেখে দেবে। চলো ফার্স্ট অঙ্কটা দেখে নি। দেখো প্রশ্নটা ভালো করে দেখো। বলছে 2 কুলম্ব আধানের ইলেকট্রন সংখ্যা কত হবে? অপশন এ দেখো 12.5 × 10⁻⁻18। অপশন বি 1.25 × 10⁻⁻20। অপশন সি 12.5 × 10⁻18। আর অপশন ডি 12.5 × 10⁻19। তো দেখো 2 কুলম্ব আধানের ইলেকট্রন সংখ্যা কত হবে? তো ইলেকট্রন সংখ্যার সূত্র আমরা কি দেখলাম একটু আগে? কি দেখলাম? কিউ সমান এম ই। এই সূত্রটা আমরা একটু আগে দেখলাম। তো এখানে এনটা কি বলেছিলাম? ইলেকট্রন সংখ্যা। আর এখানে কি বার করতে বলেছে? ইলেকট্রন সংখ্যা। তার মানে এনটা বার করতে বলেছে। তাহলে এখানে যদি আমরা এদিকে এনটা রাখি, তাহলে ইটাকে যদি এদিকে পাঠাই তাহলে কি হবে? এন সমান হবে কিউ, ইটা এখানে নিচে চলে আসবে। তো এইভাবে হবে। তারপরে দেখো কিউ, এখানে আধানের মান কত বলে দিয়েছে? দেখো 2 কুলম্ব বলে দিয়েছে আধানের মান। তাহলে এখানে 2 বা ইলেকট্রনের মান আমি তোমাদের তখন বললাম যে ইলেকট্রনের আধান সংখ্যা 1.6 × 10⁻⁻19। তো ওইটা এখানে নিচে লিখতে হবে 1.6 × 10⁻⁻19। এবার ক্যালকুলেশনটা দেখো, এখানে 10⁻⁻19 নিচে আছে, এটা যদি উপরে চলে যায় তাহলে কি হবে? 10 শুধু 19 হয়ে যাবে, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে যাবে উপরে গেলে। আর এখানে 2 কে যদি 1.6 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে? দেখো আমি তোমাদের ক্যালকুলেটরে দেখাচ্ছি। তোমাদের কিন্তু পরীক্ষাতে ক্যালকুলেটর নেই, তাই তোমরা কি করবে? মানটা ডাইরেক্ট মুখস্থ রেখে দেবে, কারণ তোমাদের তো ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তাই তোমরা মানটাকেই ডাইরেক্ট মুখস্থ রেখে দেবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এখানে 2 ভাজিত 1.6 দেখো কত আসছে। দেখো কত আসছে, 1.25 আসছে। 1.25 দেখো 1.25 × 10⁻19। এটা হচ্ছে অ্যান্সার করে, এটা নাই। অপশানে কি আছে না 10⁻, এখানে দেখো 1.25 একটাই অপশানে আছে, সেটা হচ্ছে এইটা, কিন্তু মিলছে না। দেখো তাহলে কি করতে হবে না, দেখো এখানে যদি আমরা এখানে এই পয়েন্টটাকে যদি ওইদিকে এক ঘর সরাই তাহলে কি হবে? 12.5 ইন্টু এখানে ওইদিকে এক ঘর সরালে এটা কি হবে? এক কমে যাবে, 10⁻18 হয়ে যাবে। কিভাবে হবে দেখো আমি তোমাদের একটা ডিটেলসে বোঝাচ্ছি। 1.25 ইন্টু 10⁻
19। এটাকে যদি আমি অপশনের আকারে মিলাতে চাই তাহলে কি হবে না, দেখো এখানে এটাকে আমরা কি করতে পারি, এখানে 125 লিখে দশমিকের পর এখানে দুটো আছে তাহলে নিচে 100 হবে, এইভাবে লিখতে পারি। ইন্টু কি আছে 10⁻19। এখানে 100টাকে আমি ভেঙে এইভাবে লিখতে পারি, তো 10 × 10, বাকি এখানে যা আছে তাই। এবার দেখো এখানে আমি একটা 10কে নিয়ে এখানে দশমিক বসাচ্ছি, মানে একের পর কটা শূন্য আছে একটা, তাহলে এখানে একটা সংখ্যার পর দশমিক লাগবে, তাহলে কি হবে 12.5। তাহলে এই 10টাকে নিয়ে আমি এটাকে পুরো দশমিক আকারে লিখলাম, আর বাকি এখানে যে 10টা আছে এটাকে আমি উপরে নিয়ে যাবো, তাহলে কি হবে না 10⁻19 এখানে আছে, আর এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে কি হবে 10 এর পরে কিছু নেই, মানে কি আছে 1 আছে, উপরে গেলে কি হবে -1, তাহলে এইভাবে হবে। তারপরে তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে না 12.5 ইন্টু 10⁻, এখানে দেখো 19টা আছে, একটা মাইনাস হয়ে যাবে, তাহলে 10⁻18 হবে। এটা হবে ফাইনাল অ্যান্সার। তাহলে এখানে কিসে আছে, অপশন সি তে আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এই প্রশ্নটার উত্তর হয়ে গেল। এবার নেক্সট এই টাইপেরই আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি, দেখো ওটাও কিভাবে করবে দেখো। তারপরে নেক্সট অঙ্কটাতে দেখো সেম আছে, 1 কুলম্ব তড়িৎদ্বারের ইলেকট্রন সংখ্যা কত, এখানে 1 কুলম্ব বলেছে। আমি তোমাদের সূত্রটা কি বলেছি, কিউ সমান এন বার করবো, তো এন সমান কি হবে কিউ, এখানে এটা নিচে চলে যাবে বাই ই, তাহলে দেখো কিউ এর মান কত বলে দিয়েছে 1 কুলম্ব, তাহলে এখানে উপর হবে 1। আর ইলেকট্রনের আধানের মান আমরা জানি কি না 1.6 × 10⁻⁻19, এটা হচ্ছে ইলেকট্রনের আধানের মান। এবার দেখো 10⁻⁻19 যদি উপরে চলে যায় তাহলে কি হবে 10⁻19 ইন্টু এখানে 1/1.6 যদি আমরা ক্যালকুলেটরে করি, এটা তোমরা মানটা মুখস্থ করে দেবে, তোমাদের ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে দেবে না। আমি দেখো ক্যালকুলেটর দিয়ে দেখছি 1/1.6, দেখো অ্যান্সার কত আসছে 0.625 আসছে, তো 0.625, তাহলে কি আসছে অ্যান্সার আসছে 0.625। এবার এটা দেখো কোনো অপশনে নেই, অপশন মিলাতে গেলে কি করতে হবে না, এখানে 625 বাই দশমিকটাকে প্রথমে আমরা সংখ্যা লিখবো, তো দশমিকের পর কটা সংখ্যা আছে, একটা দুটো তিনটে, তাহলে একের পর একটা দুটা তিনটা শূন্য হবে ইন্টু 10⁻19। আমার দেখো সব 6.25 এই আকার আছে, তার মানে কি করতে হবে না, এখানে এটাকে আমরা এভাবে লিখতে পারি 625 বাই এখানে 100 ইন্টু 10, কারণ 100 ইন্টু 10 করলে 1000 হয়ে যায়, এখানে 10⁻19। এখানে দেখো এই 100টাকে যদি এটাকে যদি আমরা দশমিক আকারে লিখি তাহলে কি হবে 6.25 হবে, কারণ একের পর দুটা শূন্য আছে, তাহলে দুটা সংখ্যার পর দশমিক বসবে, একটা দুটা সংখ্যার পর এখানে যদি দশমিক বসাই তাহলে 6.25 হচ্ছে ইন্টু 10⁻19 এখানে আছে থাকলো, আর এই 10টা উপরে চলে যাবে, তাহলে কি হবে 10⁻−1। তাহলে ফাইনাল অ্যান্সার কি দাঁড়াচ্ছে 6.25 ইন্টু 10⁻, এখানে 19টা আছে একটা চলে গেল, তাহলে কি হবে 18। তাহলে কোন অ্যান্সারটা হচ্ছে দেখো এখানে অপশন বি, বিতে আছে 6.25 ইন্টু 10⁻18। তারপরে দেখো নেক্সট 3 দাগের প্রশ্ন বলে R1 ও R2 ব্যাসার্ধের দুটি আহিত ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব একই হলে তাদের আধানের অনুপাত হবে অপশন এ R1/R2, অপশন বি R2/R1, অপশন সি R2/R1 তার হোল স্কয়ার, অপশন ডি R1/R2 তার হোল স্কয়ার। তো দেখো এখানে কি বলেছে, R1 ও R2 ব্যাসার্ধের দুটি আহিত ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব একই হলে, তলমাত্রিক ঘনত্ব দেখো একই বলেছে, তার মানে σ1 সমান σ2 সমান হবে, কারণ বলে দিয়েছে এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব একই হলে তাদের আধানের অনুপাত কত হবে, আধানের অনুপাত চেয়েছে। তো দেখো এখানে এটাকে আমরা সিগমার সূত্র কি, আমরা তলমাত্রিক ঘনত্বের সূত্র আমরা কি জানি Q/A, মানে Q বাই ক্ষেত্রফল, আধান বাই ক্ষেত্রফল। তো Q বাই এখানে ক্ষেত্রফলটা দেখো এখানে কি বলেছে গোলকের বলেছে, গোলকের আমি তোমাদের একটু আগেই লিখলাম গোলকের ক্ষেত্রফলের সূত্র কি হয় 4πr², এটা হয় গোলকের ক্ষেত্রফলের সূত্র। আর দেখো এখানে আর হবে না, কারণ R1 হবে, কারণ এখানে বলে দিয়েছে R1 ও R2 ব্যাসার্ধের দুটি আহিত গোলক, অর্থাৎ প্রথম যে তলমাত্রিক ঘনত্ব যুক্ত প্রথম যে গোলকটি, সেই গোলকটির ব্যাসার্ধ হচ্ছে R1 আর σ2, অর্থাৎ এর ব্যাসার্ধ হচ্ছে R2 তার স্কয়ার, এটা হবে। আর এখানে চেয়েছে কি, চেয়েছে এখানে আধানের অনুপাত, অর্থাৎ আধানের গুলো এখানে আলাদা হবে Q1 Q2, এখানে Q1 Q2 অর্থাৎ এখানে
কি চেয়েছে, আধানের অনুপাত চেয়েছে। তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারি, এখানে 4 পাই আর 4 পাই ওই সাইডে আছে, এটা কেটে যাবে। তাহলে কি থাকবে, Q1 বাই R1 স্কোয়ার সমান Q2 বাই R2 স্কোয়ার, এটা থাকবে। তারপরে দেখো এখানে আধানের অনুপাত চেয়েছে, অর্থাৎ Q1 বাই Q2 চেয়েছে। তাহলে এখানে আমরা Q1 বাই Q2 বের করবো। দেখো Q1 এখানে, Q2 এদিকে এলে কি হবে, নিচে চলে আসবে। এখানে উপরে আছে, এদিকে নিচে চলে আসবে। Q2 এখানে R1 নিচে আছে, ওদিকে গেলে উপরে চলে যাবে। R1 বাই R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। আমাদের আধানের অনুপাত চেয়েছে, অর্থাৎ Q1 বাই Q2 চেয়েছে। তো এটা আমরা বার করলাম। দেখো এটাকে আমরা Q1 বাই Q2, এটাকে আমরা এভাবেও লিখতে পারি R1 বাই R2 তার হোল স্কোয়ার। এটা তো লেখা যায়, এটা তোমরা ছোট থেকে শিখে আসছো। তাহলে দেখো কোনটার সাথে মিলছে, দেখো তাদের আধানের অনুপাত হবে, অর্থাৎ Q1 বাই Q2 সমান কি হচ্ছে না, R1 বাই R2 তার হোল স্কোয়ার। কোনখানে আছে দেখো, অপশন ডি তে আছে, R1 বাই R2 তার হোল স্কোয়ার। তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে প্রশ্নটা বোঝা গেল, একদম সহজ ছিল। তারপরে নেক্সট দেখো, তারপরে নেক্সট প্রশ্ন দেখো, বলছে দেখো 1 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি গোলকের আধান সমান, তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? এখানে তলমাত্রিক ঘনত্বের অনুপাত বের করতে চেয়েছে, অর্থাৎ সিগমা 1 বাই সিগমা 2 বের করতে চেয়েছে। তাহলে দেখো আমরা সূত্র কি জানি, সিগমা 1 সমান কি না, আমরা সূত্র তো জানি যে তলমাত্রিক ঘনত্বের সূত্র হচ্ছে আধান বাই ক্ষেত্রফল, অর্থাৎ কিউ বাই এ। তো এখানে আমরা কিউ বাই সিগমা 1টা লিখছি। তাহলে এখানে হবে, এখানে বলেছে দেখো 1 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি গোলকের আধান সমান, অর্থাৎ আমি আধানগুলো কিউ দিয়েই লিখছি দুটারই, কারণ আধান সমান বলেছে তাই। তাহলে কিউ বাই কি বলেছে না, গোলক। তো গোলকের ক্ষেত্রফল আমরা কি জানি, 4 পাই আর 1 স্কোয়ার। এখানে প্রথম তলমাত্রিক ঘনত্বের জন্য R1 লিখছি, R1 স্কোয়ার বাই আধানে কি বলেছে তাই এখানে আমরা এই সেকেন্ড তলমাত্রিক ঘনত্বের জন্য আমরা এখানে কিউ আধানই নেব, কারণ যেহেতু আধান সমান বলেছে। তারপরে ক্ষেত্রফল কি হবে না, 4 পাই আর 2 স্কোয়ার। দুটি আলাদা আলাদা ব্যাসার্ধের গোলক বটে, তাই ব্যাসার্ধগুলি আলাদা নিতে হবে। তারপরে দেখো এখানে বা সিগমা 1 বাই সিগমা 2, এখানে এটা হচ্ছে মেন ডিভাইডেড লাইন। এটা তোমার কেমন ভাবে সলভ করবে দেখো, কিউ প্রথমে এটা টুকছি, যেটা আছে প্রথমে যেটা আছে এটা টুকছি, কিউ বাই 4 পাই R1 স্কোয়ার। আর মেন ডিভাইডেড লাইন থেকে নিচের অংশটাকে উল্টে দিতে হয়, তোমরা জানো, যদি ইন্টু আকারে আনি তাহলে। তো আমরা এখানে ইন্টু দিয়ে এই সংখ্যাটাকে পুরো উল্টে দেবো, অর্থাৎ উপরে কি চলে যাবে, 4 পাই R2 স্কোয়ার বাই এই কিউটা নিচে চলে আসবে। তারপরে দেখো কিউ কিউ কাটবে, 4 পাই কাটবে, তাহলে কি থাকলো দেখো, বা এখানে সিগমা 1 বাই সিগমা 2 সমান কি থাকলো, এখানে উপরে থাকলো R2 তার স্কোয়ার আর নিচে R1 তার স্কোয়ার। তারপরে দেখো উপরে R2 তার স্কোয়ার বাই R1 তার স্কোয়ার। তাহলে দেখো এখানে এবার আমরা তলমাত্রিক ঘনত্বের অনুপাত বের করছি। দেখো সিগমা 1 বাই সিগমা 2, R2 এর মান কত বলে দিয়েছে দেখো, এখন 3 সেন্টিমিটার। তাহলে 3 এখানে 3 স্কোয়ার বাই R1 এর মান কত বলে দিয়েছে, 1 সেন্টিমিটার। তাহলে কি হবে, 1 তার স্কোয়ার বা সিগমা 1 বাই সিগমা 2 সমান কি হচ্ছে, 3 3 9 বাই 1 1 1। তাহলে এখানে সিগমা 1 অনুপাত সিগমা 2 সমান কি হলো না, 9:1। তাহলে অ্যান্সার কি হবে, অপশন এ। দেখো তলমাত্রিক ঘনত্বের অনুপাত হচ্ছে 9:1। তাহলে বোঝা গেল, প্রশ্নটার উত্তরটা সহজভাবে একদম বোঝালাম। দেখো নেক্সট দেখো, তারপরে প্রশ্ন বলছে আর ব্যাসার্ধ এবং কিউ আধানের 64টি একই রকমের পারদের ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি করলো, যাতে মোট তড়িতের পরিমাণ অপরিবর্তিত থাকে। প্রতিটি ছোট পারদের ফোঁটার সঙ্গে বড় পারদের ফোঁটাটির আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হবে কি হবে, দেখো তো কি বলছে দেখো। তো দেখো এই টাইপের অঙ্ক থাকলে তোমাদের প্রথম স্টেপ কি না, প্রথমে আধান দুটার বের করে নেবে। তো দেখো প্রথমে বলছে আর ব্যাসার্ধের এবং কিউ আধানের, অর্থাৎ মানে ছোট ফোঁটাগুলোর আধান হচ্ছে কিউ, আর এই 64টি একই রকমের পারদের ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি করে। তাহলে এই ছোট ছোট 64টি ফোঁটা নিয়ে একটি বড় ফোঁটা তৈরি করছে। তাহলে বড় ফোঁটাটির আধান কত হবে, 64 কিউ।
এটা হবে বড় ফটাটির আধান, কারণ ছোট ছোট আধানের ছোট ছোট এক একটি ফটার আধান কত কিউ, এই মতো কটি আধান মিলে একটি বড় ফটা তৈরি করছে 64টি, তাহলে বড় ফটাটির আধান কত হবে 64 কিউ। আর এটা হলো ফার্স্ট স্টেপ। তারপরে সেকেন্ড স্টেপ কি না, তোমরা দুটার আয়তন দেখো কি বলছে, মানে এখানে ছোট ছোট 64টি ছোট ছোট 64টি ফোঁটা নিয়ে একটি বড় ফোঁটা তৈরি হচ্ছে। তো তার মানে কি, এই ছোট ছোট 64টি, দেখুন আমি এখানে আমি লিখছি, দেখো 64টি ছোট ছোট পারদের ফোঁটার আয়তন, আর এটা কার সাথে সমান হবে না, বড় ফোঁটাটির আয়তনের সাথে। কারণ কেন না, কারণ ছোট ছোট 64টি ফোঁটা মিলেই বড় ফোঁটাটি তৈরি হচ্ছে। তার মানে তাহলে কি, ছোট ছোট 64টি ফোঁটার আয়তন বড় ফোঁটাটির আয়তনের সমান হবে, কারণ ওই ছোট ছোটগুলো মিলেই বড়টি তৈরি হচ্ছে, তাই সমান হবে। তাহলে দেখো বড় আয়তনের সূত্র আমরা কি জানি, ফোঁটা মানে কি, ফোঁটা মানে হচ্ছে একটি গোলক। তো গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, 4/3 পাই আর কিউ। তো এখানে যেহেতু বড় ফোঁটা হচ্ছে, তাই এর ব্যাসার্ধটাকে আমরা বড় হাতের আর ধরে নিচ্ছি, আর 64 ইন্টু ছোট ছোট যে ফোঁটাগুলো তাদের আয়তন 4/3 পাই আর যেটাকে আমরা ছোট হাতের আর ধরছি, কারণ ছোট ছোট ফোঁটা তাই। তারপরে দেখো এখানে 4/3 পাই আর এদিকে 4/3 পাই কেটে যাবে, তাহলে কি করে থাকবে, আর কিউব সমান 64 আর কিউব। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এখানে লিখছি, আর কিউব সমান এটাকে আমরা লিখতে পারি 4 আর তার হোল কিউব। কেননা 4-এর যদি কিউব করি তাহলে 64 চলে আসছে, আর এর সাথে আর কিউব হয়ে যাচ্ছে, তাহলে মিলে যাচ্ছে, এভাবে লিখতে পারি। তাহলে এখানে কিউব কিউব এবার উঠে যাবে, কি করে থাকবে, আর সমান 4r। তাহলে বড় আর সমান ছোট ছোট ফোঁটাগুলোর যে ব্যাসার্ধ তার থেকে 4 গুণ হবে বড় আরটি, অর্থাৎ বড় ফোঁটাটির ব্যাসার্ধ। এটা আমরা সেকেন্ড স্টেপে এটা বের করলাম। থার্ড স্টেপে কি বলছে, দেখো এখানে বলছে প্রতিটি ছোট পারদের ফোঁটার সঙ্গে বড় পারদের ফোঁটাটির আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত করো। তাহলে তলমাত্রিক ঘনত্বের অনুপাত চেয়েছে, তাহলে আমরা কি করবো এবার, থার্ড স্টেপ হচ্ছে, এবার আমরা কি করব দেখো, তাহলে এখানে যে ডেটাগুলো আমরা পেলাম সেইগুলো এখানে রেখে বাকিটা মুছে দিচ্ছি, দেখো। তারপরে এখানে থার্ড স্টেপ কি না, থার্ড স্টেপ হচ্ছে এখানে আমরা কি করব, তলমাত্রিক ঘনত্বের অনুপাত চেয়েছে, তো আমরা তলমাত্রিক ঘনত্বের অনুপাত বের করব। তো সিগমা 1/σ2, আমরা সূত্র কি জানি, কিউ মানে আধান বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই, প্রথমে আমরা উপরে এখানে কি বলেছি, প্রথমে ছোট বলেছে ছোট, তাহলে উপরে আমরা ছোট ব্যাসার্ধটি রাখবো, অর্থাৎ ছোট হাতের আর স্কোয়ার, আর এখানে তারপরে নিচে প্রথমে ছোট বলেছে, তারপরে কি বলেছে, সঙ্গে বড় পারদের ফোঁটার আধানের তলমাত্রিক ঘনত্ব, তারপরে বড় পারদের ফোঁটার বলেছে। বড় পারদের ফোঁটার আধান কত, 64 কিউ, আর এর ক্ষেত্রফল কি হবে, 4 পাই আর স্কোয়ার। এখানে বড় হাতের আর হবে, কারণ এখানে ব্যাসার্ধ আমরা দেখেছি, বড় ফোঁটার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। তারপরে দেখো এবার এটাকে যদি সলভ করি, এখানে 4 পাই, প্রথমে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের মেন ডিভাইডেড লাইন, এটাকে আমরা প্রথমে ভাঙবো, দেখো। তাহলে এটা এখন মুছে দিচ্ছি, এইখানে লিখে রাখছি আর সমান 4r। এটাকে এবার কি লিখবো, σ1/σ2 সমান, এখানে এটা হচ্ছে মেন ডিভাইডেড লাইন। কিভাবে এটাকে গুণ আকারে লিখবো, দেখো, q/4 পাই আর স্কোয়ার, এটাকে ইন্টু আকারে লিখলে কি হবে, এটা পুরো উল্টে যাবে, উপরে কি চলে যাবে, 4 পাই আর স্কোয়ার বাই 64 কিউ। তাহলে দেখুন কিউ কিউ কেটে যাবে, 4 পাই কেটে যাবে, তাহলে কি করে থাকলো, বা σ1/σ2 সমান কি করে থাকলো, এখানে উপরে আর স্কোয়ার বাই নিচে 64 আর এই আর ছোট আর স্কোয়ার, এটা হলো। তারপরে দেখো এখানে আর স্কোয়ারের জায়গাতে আমরা 4 আর এই আর এর জায়গাতে 4 আর লিখতে পারি,
তাহলে 4r তার স্কোয়ার বাই 64 আর তার স্কোয়ার। এটাকে এবার 4 স্কোয়ার 16 আর r এর স্কোয়ার r স্কোয়ার বাই 64 আর স্কোয়ার। তাহলে r স্কোয়ার কেটে গেল, 4 16 64, তাহলে কি হলো 1/4। তাহলে এখানে তলমাত্রিক ঘনত্বের অনুপাত কি হচ্ছে, সিগমা 1 বাই সিগমা 2 সমান 1/4। তাহলে অনুপাতটা কি হচ্ছে, সিগমা 1 অনুপাত সিগমা 2 সমান কি হচ্ছে 1:4। তাহলে অ্যান্সার হবে অপশন সি 1:4। এই মতো আরেকটি সেম অঙ্ক আমি তোমাদের দিচ্ছি, দেখো এটাও এইভাবেই করবে, এটা তোমরা করবে, তোমাদের অঙ্কটা দিচ্ছি। পরের প্রশ্নটি দেখো, এখানে কি বলছে, R1 অন্তর ব্যাসার্ধ ও R2 বহির ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় খোলকের কিউ পরিমাণ আধান আছে। খোলকের কেন্দ্রে একটি আধান কিউ রাখা হলো, মানে এখানে এটি হচ্ছে একটি গোলীয় খোলকের এর কি বলছে দেখো, এখানে কিউ পরিমাণ আধান রাখা আছে, অর্থাৎ এর বাইরের পৃষ্ঠে কিউ পরিমাণ আধান রাখা আছে। আর কি বলছে না, এর কেন্দ্রে একটি দেখো, এর কেন্দ্রে একটি কিউ পরিমাণ আধান রাখলে বলছে খোলকের অন্তঃপৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব হবে। অন্তঃপৃষ্ঠে মানে এই পৃষ্ঠে, তো এখানে এই কিউ আধানটির জন্য এখানে মাইনাস কিউ আধান সৃষ্টি হবে অন্তঃপৃষ্ঠে, আর বহিঃপৃষ্ঠে প্লাস কিউ আধান সৃষ্টি হবে। তো এখানে প্রশ্নতে বলেছে অন্তঃপৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কি হবে। তো তলমাত্রিক ঘনত্বের সূত্র আমরা জানি, সিগমা সমান কিউ বাই এ। আর এখানে তাহলে অন্তঃপৃষ্ঠে বলেছে, তো অন্তঃপৃষ্ঠে আধান কি হচ্ছে মাইনাস কিউ। আর ক্ষেত্রফল আমরা জানি, গোলকের ক্ষেত্রফল হয় 4 পাই r²। তো এখানে অন্তঃপৃষ্ঠ বলেছে, তো এর ব্যাসার্ধটা R1 হবে, এটা হবে অ্যান্সার। এটা মাইনাস কিউ বাই 4 পাই r², কিসে আছে ডি হবে। আর একটি প্রশ্ন আছে এরই, দেখো তারপর দেখো নেক্সট 2 দাগের প্রশ্নটা বলছে গোলকের বহিঃপৃষ্ঠের আধানের তলমাত্রিক ঘনত্ব। তো বহিঃপৃষ্ঠে দেখো এখানে এই ভিতরের কিউ আধানটির জন্য অন্তঃপৃষ্ঠে মাইনাস কিউ আধান সৃষ্টি হয়েছে, আর বহিঃপৃষ্ঠে প্লাস কিউ আধান সৃষ্টি হয়েছে। আর আগে থেকেই বাইরে কিন্তু বড় হাতের কিউ আধান ছিল, তাহলে মোট এখানে বাইরের পৃষ্ঠে আধান কি হচ্ছে না, ছোট কিউ আধান প্লাস বড় কিউ আধান। তাহলে এই বহিঃপৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব কি হবে না, আমরা জানি তলমাত্রিক ঘনত্বের সূত্র হচ্ছে কিউ বাই এ। এখানে কিউ কি হচ্ছে, কিউ দেখো এখানে ছোট হাতের কিউ প্লাস বড় হাতের কিউ হচ্ছে কিউ প্লাস কিউ, কারণ এখানে এই কেন্দ্রের আধানের জন্য বহিঃপৃষ্ঠে এখানে প্লাস কিউ আধান সৃষ্টি হয়েছে, আর বাইরে থেকে আগে থেকেই বড় হাতের কিউ আধান ছিল। তাহলে মোট এখানে যে আধানটি হয়েছে ছোট হাতের কিউ প্লাস বড় হাতের কিউ বাই ক্ষেত্রফল কি হবে 4 পাই r2²। তাহলে এটা হবে অ্যান্সার, কিসে আছে দেখো কিউ প্লাস আর 4 পাই r2², অপশন এ, এটা হবে অপশন এ। তো এই আজকে যে কটি অঙ্ক দেখালাম এই স্থির তড়িতের, দেখো প্রথম অধ্যায় স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, এই অধ্যায় থেকে এই কটি প্রশ্ন করো, এর বাইরে আর কিছু আসবে না। এই কটি প্রশ্ন থেকেই তোমরা পরীক্ষাতে দেখতে পাবে। তো আজকের ভিডিওটি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের